আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি সাইনা ইসলাম। মেঘনা নদীতে 7 খুন নিয়ে এখনো কাটছে না ধোঁয়াশা। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করছে নৌ শ্রমিকরা। আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, কি বলছেন বিক্ষুব্ধরা, আর রহস্য জট কি খুলেছে কিনা এই বিষয়ে আমাদের জানাবেন। জি, আপনি যেমনটি জানতে চেয়েছেন, এখনো কিন্তু রহস্য উদ্ঘাটন করতে পারেনি প্রশাসন। আমরা দেখেছি কিন্তু তাদের পুলিশের একাধিক টিম, সিআইডি, পিবিআই কিন্তু গতকাল রাত থেকে তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন, অর্থাৎ এই ঘটনা উদ্ঘাটনের জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি যে 7টি মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটি ইতিমধ্যে মর্গে প্রেরণ করা হয়েছে ময়না তদন্তের জন্য। তো আমরা যেটি দেখেছি এবং যেটি জেনেছি, তাদের শরীরে কিন্তু একাধিক কোপের আঘাত রয়েছে, অর্থাৎ তাদেরকে কিন্তু কুপিয়ে মারা হয়েছে, যেটি আমরা জানতে পেরেছি, এবং অনেকেরই কিন্তু গলা কাটা রয়েছে। তো প্রথম দিকে যেটি ধারণা করা হয়েছিল যে সেখানে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে সেখানে ডাকাতির ঘটনা ঘটলে ডাকাতরা কিন্তু তাদের কোনো মালামাল লুট করেননি, কোনো কিছুই করেননি। সেজন্য এই ঘটনায় কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, রহস্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি আজ সকালে চাঁদপুর লঞ্চঘাটে নৌযান শ্রমিক ফেডারেশন বিক্ষোভ করেছেন। কিছুক্ষণ আগেও তারা বিক্ষোভ করেছেন। তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এই 48 ঘন্টার মধ্যে যদি এই ঘটনা উদ্ঘাটন না করা হয় এবং আসামিদের গ্রেপ্তার না করা হয়, তাহলে তারা কিন্তু সারা দেশে নৌযান শ্রমিকরা নৌযান বন্ধ ঘোষণা করবেন। আমি এখন কথা বলবো কুমির, যিনি নারায়ণগঞ্জ অঞ্চলের শ্রমিক নৌযান ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক, আমি তার সাথে কথা বলবো। আপনারা এখন কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা এখন আমাদের যে সকল নাবিকরা মৃত্যুবরণ করেছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদ মর্যাদা দিতে হবে এবং প্রতিজনের পরিবারকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এবং বাংলাদেশ প্রধান শ্রমিক ফেডারেশনের আজকের যে কর্মসূচি ছিল, সারা দেশে কালো পতাকা উত্তোলন এবং বিক্ষোভ মিছিল, আমরা একটু আগে বিক্ষোভ মিছিল শেষ করেছি। আগামী 26 তারিখের মধ্যে যদি সন্ত্রাসীদের, হত্যাকারীদের যদি গ্রেপ্তার না করা হয়, আমরা 26 তারিখ রাত 12টা 1 মিনিট থেকে সারা দেশের সকল নৌযান লাগাতার কর্মবিরতিতে যাব। জি, আপনি শুনছিলেন, আসলে তারা কিন্তু কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। তারা বলছেন তারা সকাল থেকে কিন্তু শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যে প্রশাসন যেন এর ব্যবস্থা গ্রহণ করেন। আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুর সদর নৌ থানায়। আমি এখানে কথা বলেছি পুলিশের যে ইনচার্জ রয়েছেন মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে। তো তিনি আমাকে জানিয়েছেন এখনো কিন্তু এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তারা কিন্তু কাজ করছেন, পুলিশের একাধিক টিম, অর্থাৎ তারা যেন দ্রুত সময়ের মধ্যে এই ঘটনা উদ্ঘাটন করতে পারে। আমি যদি আপনার আরো কিছু শ্রমিক ফেডারেশনের যে নেতৃবৃন্দ রয়েছে, আমি তাদের সাথেও কথা বলবো। আমি এখানে আরো নেতৃবৃন্দ রয়েছেন। আপনারা তো বিক্ষোভ মিছিল করেছেন, তো আপনারা আজকে আপনাদের কি দাবি? আজকের দাবি হইল, আমরা 3 দিনের সময় দিয়েছি প্রশাসন, সরকার সবাইকে। যেই সন্ত্রাস গুলায় বা ডাকাত গুলায় আমাদের 8 জন লোক জবা করা হয়েছে, 8 জনের 1 জন লোক জীবিত আছে, তাও বাঁচার নিশ্চিন্তা নাই। যদি এই 3 দিনের ভিতরে এই সন্ত্রাস গুলা বা এই ডাকাত গুলা এরেস্ট করা হয়, আমরা কর্মবিরুদ্ধে নাও যাওয়ার সিদ্ধান্ত থাকতে পারে। আমাদের সাংগঠনিকভাবে যে সিদ্ধান্ত আসে আমরা না করতে পারি, কিন্তু আগে আমাদের দাবি। আমি এখন কথা বলবো আরেকজন, যিনি এই কিছুক্ষণ আগে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন, যিনি শ্রমিক নৌযান ফেডারেশনের কিন্তু দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় কমিটির। তো আপনারা তো কিছুক্ষণ আগে বিক্ষোভ ঘোষণা করেছেন এবং আলটিমেটাম দিয়েছেন, এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা কি চাচ্ছেন? কাণ্ডের বিষয় সুস্পষ্ট। আমরা তো গতকাল প্রেরিত দিয়েছি, আজকেও বলেছি, আগামী 72 ঘন্টার মধ্যে খুনিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এটা আসলে সম্পূর্ণ দেশবাসীকে দেখাতে হবে যে এদেরকে গ্রেফতার করছি, আইনের আওতায় আনছে। তার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে 20 লক্ষ টাকা মৃত ব্যক্তির পরিবারকে হস্তান্তর করতে হবে। তার পাশাপাশি সরকার কর্তৃক ওদেরকে শহীদ মর্যাদার, যেমন ওই যে ছাত্রদেরকে দিয়েছে ওইভাবে এটা প্রদান করতে হবে। ইহাতে যদি সরকার ব্যর্থ হয়,
প্রশাসনে ব্যর্থ হয় 72 ঘন্টার মধ্যে লোকগুলা যদি আইনের আওতায় আনতে না পারে, 26 তারিখ দিবাগত রাত্রি 12টা 1 মিনিট থেকে সম্পূর্ণ নৌপথ চলবে না সারা বাংলাদেশ। জি, আপনি যেমনটি শুনছেন, আসলে এই নৌযান ফেডারেশনের যে নেতৃবৃন্দ রয়েছে তারা জানিয়েছেন যে তারা আসলে যে আলটিমেটাম দিয়েছেন 48 ঘন্টা এবং 72 ঘন্টা, এই আলটিমেটামের মধ্যে যদি খুনিদেরকে আইনের আওতা না আনতে পারে প্রশাসন এবং এই ঘটনা উদ্ঘাটন করতে না পারে, তাহলে তারা কিন্তু সারা দেশে কিন্তু নৌযান চলাচল বন্ধ করার একটি ঘোষণা দিয়েছেন। আরেকটু বিষয় আমরা আপনাকে জানিয়ে রাখি, সবচেয়ে আপডেট হচ্ছে এখানে কিন্তু নিহতদের স্বজনরা কিন্তু চাঁদপুরে এসেছে, তাদের সাথেও আমি কথা বলেছি। নিহতদের কয়েকজনের বাড়ি হচ্ছে ফরিদপুরে, আর কয়েকজনের বাড়ি হচ্ছে নড়াইলে। তো তাদের সাথে আমি কথা বলেছি, তারাও কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। তারা তাদের স্বজনদের এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। তারা বলছেন যেন এই ঘটনাটি কিন্তু এই বাংলাদেশের মধ্যে একটি আলোচিত ঘটনা। এই যে চট্টগ্রাম এবং ঢাকা রোডে এই মেঘনা নদী দিয়ে প্রতিদিন কিন্তু শত শত নৌযান চলাচল করে এবং এগুলো কিন্তু নোঙ্গল করে রাখে, ডাকাতির ঘটনা ঘটে, কিন্তু একসাথে 7 মার্ডার, এটি কিন্তু এই প্রথম ঘটেছে। তো এই বিষয়ে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এই বিষয়ে কিন্তু আতঙ্ক বিরাজ করছে এবং যারা জাহাজ নৌযান শ্রমিক রয়েছেন তাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। আমি এই বিষয়ে গতকালকে রাতে কথা বলেছিলাম চাঁদপুর যে অঞ্চলের যে পুলিশ সুপার রয়েছেন সৈয়দ মুশফিকুর রহমানের সাথে। তিনি আমাকে বলেছেন যে তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তারা আশা করছেন যে দ্রুত সময়ের মধ্যে এই খুনিদের এবং এই ঘটনার উদ্ঘাটন করতে পারবেন। তো এই ছিল চাঁদপুর থেকে 7 মার্ডার নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শরীফ আপনাকে। মেঘনা নদীতে 7 জনের খুনের বিষয়ে সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফ। দেখছেন দেশ জনপদ লাইভ। কনকনে ঠান্ডায় ভুগছে চট্টগ্রামবাসী, বাড়ছে ঠান্ডাজনিত রোগ, বেশি অসুবিধায় পড়েছে শিশু ও বয়স্করা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AKM নাজিম। ঠান্ডাজনিত রোগ সামলাতে কি ব্যবস্থা নিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ, জানাবেন। ঠান্ডাজনিত রোগ বাড়ছে কারণ গত কয়েকদিন ধরে চট্টগ্রামের যে আবহাওয়া সেটি আসলে খুব বেশি তীব্রতা, কারণ শীতের যে তীব্রতা সেটি ধীরে ধীরে বাড়ছে নগরের পাশাপাশি, কিন্তু নগর চাইতে বেশি শীতের তীব্রতা কিন্তু জেলার উপজেলাগুলোতে দেখা যাচ্ছে বলে আমরা জেনেছি। কারণ উপজেলাগুলোতে অনেক সময় যে সূর্য ওঠার কথা সেটি দুপুরের দিকে করে বা 12টা দুপুর 1টার দিকে সূর্য উঠছে, সকাল থেকে কিন্তু তীব্র ঠান্ডার পাশাপাশি কিন্তু আবহাওয়া কিন্তু ঠান্ডাজনিত আবহাওয়া বাড়ছে। এতে করে যেই ঠান্ডাজনিত যেসব রোগ রয়েছে, সর্দি, কাশি, নিউমোনিয়া, জ্বর, শ্বাসকষ্ট, এসব কিন্তু বাড়ছে। এতে করে উদ্বিগ্ন কিন্তু সাধারণ মানুষ বা যারা অভিভাবক তারা। আমরা যেটি হাসপাতালে খোঁজ নিয়ে জেনেছি, এখানে কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা এবং বৃদ্ধরা, যাদের বয়স 45 থেকে 50-এর উপরে, তারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন। আর শিশু যারা রয়েছেন তারা সদ্য নবজাতক থেকে শুরু করে 10 থেকে 12 বছরের বয়সের পর্যন্ত যারা শিশুরা রয়েছেন তারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন সর্দি, কাশিতে এবং অনেক সময় নিউমোনিয়া পর্যন্ত হয়ে যাচ্ছেন। এবং আমরা এখন যেখানে রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতাল কিন্তু চট্টগ্রামের সবচাইতে বড় হাসপাতাল। নগরের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা উপজেলাতে কিন্তু এখানে গড়ে প্রতিদিন অনেকগুলো রোগী আসেন, বিশেষ করে ঠান্ডাজনিত রোগ নিয়ে। কিন্তু যেই এখন যেহেতু শীতের মৌসুম, সেহেতু ঠান্ডাজনিত রোগ নিয়ে কিন্তু আসছেন। আমরা শিশু ওয়ার্ড সহ অন্যান্য যেসব সাধারণ ওয়ার্ড রয়েছে সেখানে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি। শিশু ওয়ার্ডে গিয়ে আমরা গিয়ে দেখেছি কিন্তু সেখানে অধিকাংশ শিশু কিন্তু ঠান্ডাজনিত রোগ নিয়ে কিন্তু হাসপাতালে আসেন। যারা আসছেন তাদেরকে কিন্তু বেশিরভাগই চিকিৎসকরা ভর্তি দিয়ে দিচ্ছেন এবং যাদের ঠান্ডা সর্দি লেগে যাচ্ছে তাদের সাথে সাথে কিন্তু নিউমোনিয়ার ভাব আসার পাশাপাশি শ্বাসকষ্ট কিন্তু দেখা দিচ্ছে। এতে করে চিকিৎসকরা যেটি বলছেন, আসলে যারা আসছেন অধিকাংশ কিন্তু গ্রাম থেকে, বিভিন্ন উপজেলা থেকে। এদের ঠান্ডা লাগার সাথে সাথে কিন্তু শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া ধরেছে, এতে করে আতঙ্ক বাড়ছে এবং শিশুদের যে যত্ন নেওয়া প্রয়োজন সেটিও বলছেন কিন্তু চিকিৎসকরা। আরেকটি বিষয়, যারা বয়োবৃদ্ধ 45 থেকে উপরে 50-এর উপরে বয়স, তারাও কিন্তু এই ঠান্ডায় কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন, কারণ তাদেরও শ্বাসকষ্ট বেশি দেখা যাচ্ছে। আর অন্যান্য রোগ যাদের রয়েছে, যেসব বৃদ্ধ মানুষের, তারা কিন্তু এই শ্বাসকষ্টের তীব্রতা কিন্তু কষ্ট পাচ্ছেন।
বলতে গেলে নগরের পাশাপাশি কিন্তু জেলার হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, মিরেশ্বর, সীতাকুণ্ড, কর্ণফুলী, আনোয়ারা, পটিয়া এইসব উপজেলায় কিন্তু শীতের যে তীব্রতা সেটি ধীরে ধীরে বাড়ছে। কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত গড়িয়ে গেলেও কিন্তু তেমন শীতের সূর্য দেখা না গেলেও শীতের তীব্রতা থাকে। দুপুরের পর থেকে শীতের তীব্রতা কমলেও কিন্তু দুপুরের যখন বিকাল করে যায় তখনই কিন্তু শীতের যে আর্দ্রতা সেটি ধীরে ধীরে বাড়তে থাকে। এতে করে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। আরেকটি বিষয় যেটা আমরা দেখেছি গত বছর এই দিনে কিন্তু ডেঙ্গুর যে প্রভাব সেটি তেমন ছিল না, কিন্তু এবছর ডেঙ্গুর প্রভাবটা এখনো রয়ে গেছে বলে আমরা জানতে পারছি। কারণ এখনো ডেঙ্গুতে আক্রান্ত কিন্তু যারা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু চমেক হাসপাতালের এই যেখানে একটি আলাদা আলাদা ওয়ার্ড করা হচ্ছে, যে ওয়ার্ডে কিন্তু এই ডেঙ্গু রোগীদের আক্রান্তের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই জন্য চিকিৎসকরা বলছেন সাধারণত সর্দি, জ্বর, কাশি বা ঠান্ডা লাগলে বা জ্বর উঠলে কিন্তু সাথে সাথে নিকটস্থ কোনো স্বাস্থ্য কমপ্লেক্স বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এবং সবাইকে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। আর ডেঙ্গু নিয়ন্ত্রণে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন সদ্য মেয়র। তো ঠান্ডাজনিত রোগ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী AKM নাজিম এবং জানাচ্ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের পদক্ষেপের বিষয়ে ঠান্ডাজনিত রোগ নিয়ে। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা চালু হলো জাহানাবাদ এক্সপ্রেস। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, নতুন ট্রেন নিয়ে কি বলছেন যাত্রীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। এখন আমরা দেখছি যে রূপসী বাংলা যে ট্রেনটি সেটি কিন্তু 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে কমলাপুর রেল স্টেশনে। কিছুক্ষণের মধ্যে সেটি ছেড়ে যাবে এবং আমরা দেখেছি এর ঠিক আধা ঘন্টা আগে যেটি খুলনা থেকে যে ট্রেনটি সেটি কিন্তু জাহানাবাদ নামে সেটি কিন্তু কমলাপুরে এসেছে এবং কিছুক্ষণ আগে দেখেছি যে আমাদের রেলওয়ের যে উপদেষ্টা তিনি কিন্তু এটির উদ্বোধন করেছেন এবং যাত্রীরা আসলে প্রথমবারের মতো এই রুটে আসলে যেতে পেরে খুবই উচ্ছ্বাস প্রকাশ করছেন। যে অন্যান্য সময় যেটি বাসে যেতে কয়েক ঘন্টা লেগে যেত, 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা কখনো কখনো লেগে যেত, সেটি কিন্তু এখন মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে যাত্রীরা কিন্তু যাওয়া আসা করতে পারবে। ফলে মানুষের যে একটা ভোগান্তি সেটি কিন্তু মোটামুটি কমে গিয়েছে। ফলে মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে এবং সাধারণ যারা যাত্রী তারা কিন্তু অনেকটাই উচ্ছ্বাস প্রকাশ করছেন যে তাদের যে দীর্ঘদিনের ভোগান্তি সেটা কিন্তু কমে যাচ্ছেন এবং তাদের দীর্ঘদিনের যে চাওয়া সেটি কিন্তু আজকে পূরণ হতে যাচ্ছে এবং তারা এ ব্যাপারে কিন্তু অনেক বেশি উচ্ছ্বসিত। এবং আমরা দেখেছিলাম যে যাত্রীরা সেখানে এসেছেন তারা কিন্তু অনেকটা ভালো সার্ভিস পেয়েছেন বলে তারা কিন্তু বলছেন এবং যারা সেখানে কোনো ধরনের ভোগান্তি ছিল না এবং বিশেষ করে ভিতরের যে অবস্থা সেটি কিন্তু অনেকটা ভালো ছিল। এবং আমরা দেখেছিলাম যে এখন যে ট্রেনটি সেটি কিন্তু ঢাকা থেকে বেনাফুলের দিকে যাচ্ছে, সেটি রূপসী বাংলা এক্সপ্রেস। এই ট্রেনে কিন্তু আসলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটি কিন্তু অনেকটা পূরণ হতে যাচ্ছে এবং খুলনার মানুষের যে দীর্ঘদিনের চাওয়া ছিল সেটি কিন্তু আজকে পূরণ হতে যাচ্ছে এবং সেটি আমরা দেখেছিলাম যে আজকে রেলওয়ের উপদেষ্টা যিনি ফজল কবির খান তিনি কিন্তু বলছিলেন যে আসলে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল সেটি কিন্তু তারা পূরণ করতে পেরেছেন এবং যে রেলের যে নির্মাণের ব্যয় সেটার ব্যাপারেও কিন্তু তারা কথা বলছিলেন যে এবং রেলকে কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়, পাশাপাশি রেলের আয়ে আসলে রেলকে কিভাবে চালানো যায় সে ব্যাপারে কিন্তু তারা পদক্ষেপ নিচ্ছেন এবং যদি রেল এখানে লাভবান হতে পারে তাহলে হয়তো তারা এই রুটে আসলে যাত্রীর সংখ্যা এবং এক্সপ্রেসের সংখ্যা সেটি কিন্তু তারা বাড়াতে চাচ্ছেন এবং দ্রুত হয়তো সেটি বাড়িয়ে নেবেন এবং যাতে করে মানুষের ভোগান্তিটা কমে। অর্থাৎ সাধারণভাবে বাসে যেতে যে পরিমাণ সময় লাগে তার থেকে কিন্তু এই ট্রেনে অনেক কম সময় লাগছে, কোথাও কোথাও অর্ধেকেরও কম সময় লাগছে। অর্থাৎ বাসে যদি যায় সেখানে 6 ঘন্টা মিনিমাম লাগে, সেখানে কিন্তু 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই কিন্তু এই ট্রেনটি গন্তব্যে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ
মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু অনেকটা কমে যাচ্ছে এবং আমরা এই যে ট্রেনটি যাচ্ছে রূপসী বাংলা সেটি কিন্তু সরাসরি বেনাপোল পৌঁছে যাবে, অর্থাৎ যারা দেশের বাইরে যায় কিংবা ভারত থেকে আসে তাদের কিন্তু ঢাকার সাথে যে কানেক্টিভিটি সেটি কিন্তু অনেকটা আরও সহজ হবে এবং এতে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু অনেকটা বেড়ে যাবে। এখানকার আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলছেন, তারা এখন আশা করছেন যে ঢাকা থেকে বেনাপোল থেকে আসলে ঢাকায় এসে তারা অফিস করতে পারবেন এবং সেটি কিন্তু দিনে দিনে যাওয়া আসা যে সম্ভব সেটি কিন্তু হবে এবং তারা চাচ্ছেন যে এই যে ট্রেনের মাধ্যমে তাদের যে সেবা সেটি কিন্তু আরও কাঙ্ক্ষিত পৌঁছে দেবে এবং আরও কয়েকটি ট্রেন বাড়িয়ে দেবে এবং এতে কিন্তু সাধারণ মানুষের যে যাতায়াতের সমস্যা সেটি কিন্তু আরও অনেকাংশে কমে যাবে বলে এখানকার যাত্রী যে সাধারণ তারা কিন্তু বলছিলেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ হাসান। ঢাকা খুলনা রুটে চালু হলো জাহাজামাত এক্সপ্রেস, এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমিত সরকার। সুমন, একই সড়কে বারবার দুর্ঘটনা কেন ঘটছে এবং কি করছে কর্তৃপক্ষ, বিস্তারিত নিয়ে জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে কিন্তু গত 2 দিনে কিন্তু প্রায় একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আসলে এই 2 দিনে এক চালক এবং এক যাত্রী সহ 2 জন নিহত হয়েছেন। অন্তত এই ঘটনায় 15 জন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আসলে এখানে সড়ক দুর্ঘটনা রোধে কিন্তু আসলে সচেতনতামূলক ছাড়া কিন্তু আসলে অন্য কোনো ওয়ে নেই বলে আমাদের এখানে জানিয়েছেন এখানকার কর্মকর্তারা এবং চালকরা। আসলে এখানে চালকরা যদি সচেতনভাবে বেপরোয়া গতি ছাড়া যদি গাড়ি চালায় তাহলে আসলে এই সড়ক দুর্ঘটনা রোধ করা আসলে সম্ভব। আর আমি একটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, আসলে গত আরও কিন্তু 2 মাস কিন্তু এই শীতের ইমেজ থাকবে এবং এখানে কিন্তু ঘন কুয়াশার একটা প্রভাব থাকবে বলে আমরা আসলে জানতে পেরেছি। তো এখানে সচেতন গাড়ি চালকরা যদি সচেতন হয় তাহলে আসলে এই দুর্ঘটনা রোধ করা সম্ভব। এখন আমি একজন এখানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের হাইওয়ে পুলিশের এক কর্মকর্তার সাথে কথা বলবো। এই ঘটনা সম্পর্কে আসলে জানতে চাইবো যে আসলে আপনি একটু জানাবেন যে এই দুর্ঘটনা রোধ করা কিভাবে সম্ভব আছে। আসলে আপনারা জানেন যে যখন ঘন কুয়াশা থাকে, ঘন কুয়াশার সময় আমরা এখন কিন্তু ওই ইমিডিয়েটলি আমরা কিন্তু একটা মাইকিংয়ের ব্যবস্থা করেছি, আমরা লিফলেট বিতরণ করছি, জনগণকে সচেতন করছি। আপনি যখন দেখবেন ঘন কুয়াশা, আপনি চালক হিসেবে আপনার দায়িত্বটা হলো ঘন কুয়াশার সময় গাড়িটাকে নিয়ন্ত্রণে রেখে গাড়িটাকে এবং ধীরগতিতে গাড়ি চালানো হয়। কারণ আপনি ওই আগে স্বাভাবিক অবস্থায় যদি চলাচল করেন তাহলে স্বাভাবিকভাবেই সামনে কি হচ্ছে দেখতে পাচ্ছেন যাদের দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি যদি একটা ঘটনা ঘটেছে কিন্তু এই কারণেই। সবচেয়ে বড় বিষয় হলো আমরা আমাদের আইন প্রয়োগটা করছি, কিন্তু আপনি যারা চালক হিসেবে পরিবহনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের সবচেয়ে বেশি হলো সচেতন থাকাটা জরুরি দরকার। সচেতনতাই পারে একমাত্র এই দুর্ঘটনা কমানোর জন্য। ধন্যবাদ। জি, আসলে আপনি যেমনটি শুনছিলেন যে আমাদের জানালেন যে সচেতনতা ছাড়াই আসলে এই দুর্ঘটনা রোধ করা সম্ভব না। তবে এদিকে একটি বিষয় আছে, সেটি হলো যানবাহনের যেই লাইটগুলি থাকে সেই লাইটগুলি কিন্তু আসলে এই ঘন কুয়াশা ভেদ করে আসলে স্পষ্টভাবে সড়ক দেখা যায় না বলে আমরা এখানে চালকদের সাথে কথা বলে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনা নিয়ে সবশেষ খবর। মুন্সিগঞ্জ থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা সংক্রান্ত বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন। দেখছেন দেশ জনপদ লাইভ। নোয়াখালীতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। নেই নিয়ম নীতির তোয়াক্কা, নিম্ন আয়ের মানুষের নিম্নমানের সেবায় বিরক্ত রোগীরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিভাবে চলছে এ ধরনের সেবা প্রতিষ্ঠানগুলোতে, বিস্তারিত নিয়ে জানাবেন।
যেমনটি বলছিলেন যে বেসরকারি হাসপাতাল কথা নোয়াখালীতে, তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী যে সরকারি হাসপাতাল রয়েছে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে। তো আপনি এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যে ঠিক সরকারি হাসপাতালের বিপরীতে, সরকারি হাসপাতালের গেটের বিপরীতে যে ইবনে সিনা হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তো সরকারিভাবে একটি নিয়ম রয়েছে যে যেখানে সরকারি হাসপাতাল রয়েছে সেখানে 1 কিলোমিটার ভিতরে কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক গড়ে তোলার কথা না বা প্রতিষ্ঠিত হওয়ার কোনো নিয়ম নেই। কিন্তু এক্ষেত্রে নোয়াখালীতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, বিশেষ করে জেলা সিভিল সার্জনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসংখ্য বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক গড়ে উঠেছে 1 কিলোমিটারেরও কম যে জায়গা রয়েছে সেটার ভিতরে। তো এক্ষেত্রে সরকারি কোনো নিয়ম নীতি তোয়াক্কা করছে না বেসরকারি হাসপাতালগুলো। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে সরকারি হাসপাতালের যে রাস্তা রয়েছে, রাস্তার দুই পাশেই অসংখ্য বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিক রয়েছে, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তো এগুলোতে আসলে সেবার মান নিয়ে এক ধরনের প্রশ্ন রয়েছে যারা সেবা প্রত্যাশী রয়েছেন বা সেবা গ্রহীতা রয়েছেন তাদের নিয়ে। তো আসলে এইসব যে ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক সেগুলোতে যে পরীক্ষা নিরীক্ষার জন্য যেসব যে যন্ত্রপাতি রয়েছে বা পরীক্ষার মান নিয়েও অনেকটা যে সেবা প্রত্যাশী রয়েছে তাদের মধ্যে কিছুটা যে সন্দেহ রয়েছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো যে একজন সেবা গ্রহীতার সামনে, যেতে সেবা গ্রহীতার সামনে আমি তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো আপনি তো এখানে সেবা নিতে এসেছেন, তো আপনার কাছে এখানে সেবার মান নিয়ে যে কেমন মনে হচ্ছে আপনার কাছে এসব বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকের? নোয়াখালীতে বেসরকারি হাসপাতাল এই রাস্তাতে যথেষ্ট পরিমাণ বেড়ে গিয়েছে। নোয়াখালীতে বেসরকারি হাসপাতালগুলোতে সেবার মান অত্যন্ত নিম্নমানের। সরকারি নিয়মনীতি অনুযায়ী যতটুকু নার্স, ডাক্তার, টেকনিশিয়ান থাকার কথা কোনো হাসপাতালেই তদ্রূপ নাই। এখানে রোগী পরিমাণে কোনো ডাক্তার, নার্স নাই এবং এখানে ভুল টেকনিশিয়ানদের ভুল তথ্য দেওয়ার জন্য রোগীরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ডাক্তারও এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটা বলছিলেন যে আসলে যে ভুল পরীক্ষা নিরীক্ষার কারণে যে রোগীরা একটা বিভ্রান্তির ভিতরে পড়ছেন, অন্যদিকে চিকিৎসকরা সঠিক রোগ নির্ণয় করতে পারছেন। তো এক্ষেত্রে জেলা সিভিল সার্জন কিছু অসৎ উপায় কর্মকর্তাকে আসলে তারা ম্যানেজ করে এইসব বেসরকারি হাসপাতাল এখানে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ হচ্ছে নোয়াখালীতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক আমার কাছে সর্বশেষ। নোয়াখালীতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে চলছে নানা অনিয়ম। সে বিষয় নিয়ে বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাওলা সুজন। ময়মনসিংহের মুক্তাগাছায় কৃষি জমি ভরাট করে গড়ে তোলা হচ্ছে সৌর বিদ্যুৎ কেন্দ্র। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে কি ক্ষতি হবে কৃষকদের, সে বিষয় নিয়ে আমাদের জানাবেন। দনরা, বাঁশহিল, রোয়া এবং কাজলকোটা বিলের পান প্রকৃতি ঘিরে কিন্তু ময়মনসিংহের ঐতিহ্যবাহী মুক্তাগাছা উপজেলাটি প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ দনরা বিলের জলাশয় ভরাট করে সম্প্রতি সৌর বিদ্যুৎ কেন্দ্র কিন্তু স্থাপন করা হচ্ছে। অর্থাৎ 20 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে কিন্তু জোলস পাওয়ার লিমিটেড কোম্পানি তারা কিন্তু কৃষকদের 70 একর জমি কিন্তু তারা ইতিমধ্যেই নেওয়ার চেষ্টা করছেন এবং এখানকার কৃষকরা বলছেন যে এই জলাশয় এবং কৃষি জমির মধ্যে তাদের ধান রোপণ করে তাদের কিন্তু জীবিকা নির্বাহ করে থাকেন তারা। এবং অনেক কৃষকের অভিযোগ হচ্ছে এই কোম্পানির কিছু দালাল রয়েছে, স্থানীয় কিছু দালাল রয়েছে, তারা কিন্তু জোর জবরদস্তি করে কিন্তু তাদের জমি কিন্তু বেদখল দেওয়ার চেষ্টা করছেন এবং তারা কিন্তু বিগত স্বৈরা শাসক সরকারের আমলে কিন্তু তারা প্রভাব কাটিয়েছেন আওয়ামী লীগের। এখন কিন্তু তারা বিএনপির প্রভাব কাটিয়ে কিন্তু তারা এই দখলবাজির চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা যদি স্থানীয় একজন কৃষকের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আসলে আপনারা জমিটুকু কিভাবে কাদেরকে দিয়েছে? হ্যাঁ, আমরা আসলে ওইভাবে দিতে চাচ্ছিলাম না কোনোভাবেই। এমন করে প্রেশার থ্রেট করে বিভিন্নভাবে তারা এই জমিগুলো নিয়েছে এবং মনে করেন আমার উপর দিয়ে অনেক সময় অনেক হুমকি দিছে এবং তারা আরো করছে, আমার উপর দিয়ে গাড়ি তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে। এরপর আমার বড় ভাইরে মারার জন্য গেছে এই জমি না দেওয়াতে। পরে প্রেশার থিয়েটারের পরে মনে করেন যখন আওয়ামী লীগের আমল ছিল, আওয়ামী লীগের আমলের সময় আওয়ামী লীগের কথাবার্তা বলছে এবং স্থানীয় কিছু লোকজন আছে এবং আর এখানে ভূমি দস্যু করে বলা যায় রে, এর নাম হইল মাসুম। এইগুলো কাজগুলো করছে, সব কাজগুলো কইরা এরা এইভাবে এই অন্তত 100 থেকে 150 কৃষক এটার ভুক্তভোগী
এবং আমরা এটার মধ্যে 2 ফসল করতাম, এক ফসল হয় মাছ আরেক ফসল হয় ধান। এইভাবে আমরা এগুলো আবাদ করতাম। আর এই বিলের একটা নাম আছে অনেক আগের থেকে, এটা আমরা জন্মের পর থেকেই দেখতেছি ধনরা বিল। এই বিলটা অনেক জমি নিয়ে এই বিলটা, এবং এই বিলের মানুষ মনে করেন এটার জীবিকা নির্ভর করতো। কিছু কিছু মানুষ আছে আপনার করতো, মাছ মারতো, মাছ টাছ মাইরা তারা এই জীবিকা নির্ভর করতো। আবার এখানে কিছু অতিথি পাখিও আসতো অনেক সময়, আমরা ছোট্ট সময় দেখছি অনেক পাখি টাকি আসতো, তারা এইগুলো এখানে আইসা বসতো। এগুলো অনেক সময় আমরা ছোট সময় দেখছি। এরপরেও আমরা এই কিছুদিন আগেও পাখি টাকি আসছে। তারপরে মাছ মাইরা মনে করেন এই যে অন্তত কম করে হলেও 10 জন মানুষ এখনো মাছ মাইরা মনে করেন যে এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। এবং মনে করেন আরো এই যে জমিগুলো নিছে, আরো এই যে আবাদি যে জমিগুলো এটার নিতেছে। আর সবকিছু মিলাই দিলাইয়া কম করেও যদি হয় তাহলে আর 50 থেকে 70 একর জমিন। আর এখানে 2700 পরিবারের এটার ভুক্তভোগী। এখানে জলাশয় বন্ধ করতেছে এবং বালু ফালাইয়া 2 জায়গায় মনে করেন 2 দিকে একটা বান ফালাই দিছে। বান ফালাই দেয়া এতে মানুষের বাড়ি ঘরে যে পানি ওঠার প্রক্রিয়া হয়ে গেছে। আর যেগুলো আমরা রুইতাম এখন এগুলো রোয়া বন্ধ হয়ে যাইতেছে, এগুলো পানি বাজ্যা পড়তেছে। পানি বাজ্যাতে এখন মনে করেন আমরা এই ফিসে এইগুলো হিচ্ছা রোয়া রইতাম, এই রোয়াটাও এখন আর রইতে পারতেছি না। আমাদের মনে করেন এই পাশে জমি নিচে সবকিছু মিলাই দিলে এদিক দিয়ে তারা 70 একরের মতন একটা কথা বলতেছে। আওয়ামী লীগের আমলের সময় তিনি বলছিলেন যে স্থানীয় ভূমিদস্যু মাসুম তাদের জমিগুলো কিন্তু জোর জবরদস্তি করে কিন্তু নিয়েছেন, যার কারণে কিন্তু শত শত কৃষক এখানে তারা ভুক্তভোগী। এবং তারা বলছেন যে এই জলাশয়টি ভরাট করে সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কারণে তাদের বাড়িঘরেও কিন্তু পানি ওঠার একটি সম্ভাবনা রয়েছে, এবং তারা কিন্তু সেই আশঙ্কাই কিন্তু তারা করছেন। এবং আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে এখানে কিন্তু ধান রোপণ করা হতো, এবছর কিন্তু সেটিও তারা করতে পারছেন না। এবং একটু জানতে চাই আপনারা কি ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছেন? আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি যে বলে এই যে এখন আমরা যে ধান লাগামো পানি সেচ দিতে পারতেছি না, পানি বাইরে বাজে হেলাইছে বালুর বান দিয়া। আর আমরা যে এক ফসল ধান চাষ করি, আরেক ফসল মাছ লাগাই, মাছ চাষ করি, এই 2 ফসলে আমরা জীবিকা নির্বাহ। 700-800 থেকে 1000 পরিবার এই বিলটার চারিপাশে দিয়ে 5টি গ্রাম 6টা গভীর নলকূপ আছে। এরা এই জমিটা আমরা গভীর নলকূপের পানি। ধন্যবাদ। আসলে তিনি বলছিলেন যে তাদের দুর্ভোগের কথা কিন্তু বলছিলেন, এবং সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগও কিন্তু দিয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু তারা কোনো সুরাহা পাচ্ছেন না। এবং আমরা এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গেও কথা বলেছিলাম, তারা বলছেন যে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি হচ্ছে যে অপরিকল্পিতভাবে এই যে চুলার সৌরবিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে সেটি যেন পরিকল্পিতভাবে নির্মাণ করা হয়, অন্যথায় বন্ধ করে দেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে সর্বশেষ। ধন্যবাদ ইলিয়াস। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ভোলা পৌরসভার ভেতরে 20 কিলোমিটার রাস্তার বেহাল দশা, চরম ভোগান্তিতে চলাচলকারীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, নাগরিকদের চরম ভোগান্তি চোখে পড়ছে কিরকম? কর্তৃপক্ষের কি পদক্ষেপ দেখতে পাচ্ছেন? বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। ভোলা পৌরসভাটি হচ্ছে সবচেয়ে প্রাচীন, বলা যায় 100 বছরের উপরে এটি, এবং প্রথম শ্রেণীর পৌরসভা। এখানে 197 কিলোমিটার সড়ক রয়েছে, যার মধ্যে আমরা জেনেছি যে প্রায় 20 কিলোমিটার সড়কের বেহাল দশা। এবং এই সড়ক বেহাল থাকার কারণে কিন্তু ধুলোবাড়িতে কিন্তু মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত, এবং এই দুর্ভোগের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে। এবং আমরা কথা বলেছি শিক্ষার্থীদের সাথে, জনগণের সাথে, তারা বলছিলেন যে উন্নয়ন কাজের কারণে আসলে এই যে ভোগান্তি পোহাতে হচ্ছে, এবং পৌর কর্তৃপক্ষের কিন্তু পাশাপাশি এই কাজটি দ্রুত হওয়া উচিত। এবং একই সাথে যেহেতু ধুলোবালি উঠছে সেই হিসাবে পানি ছেটানোর দাবিও কিন্তু তুলেছেন। আমরা একজন সচেতন নাগরিকের সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো, এই যে ধুলোবালি উঠছে জনগণের কি ধরনের অসুবিধা হচ্ছে, আপনারা কি চাচ্ছেন? আসলে যে ভোলা পৌরসভা অত্যন্ত প্রাচীন একটি পৌরসভা। এই পৌরসভার প্রতিটি রাস্তা বেহাল দশা, বিশেষ করে প্রশাসনিক জোন, যেখানে প্রশাসনিক কার্যালয়গুলো রয়েছে, এসপি অফিস, থানা, ডিসি অফিস, জাজ কোর্ট, এখানে প্রতিদিন হাজার হাজার লোক আসা যাওয়া করে।
প্রত্যেকটা লোক ধুলার জন্য নাকাল। দাবি কি আপনাদের? এখানে যে শিশু শিক্ষালয়ের কথা বলবো, শিশু শিক্ষালয় রয়েছে, শিশু শিক্ষালয়ের অবস্থা খুবই খারাপ, শিশুদের নানান ধুলাবাহিত রোগে আক্রান্ত। এই মুহূর্তে উন্নয়ন কাজের সাথে সাথে প্রতিটি রাস্তায়, খারাপ রাস্তাগুলোতে পানি ছিটানো প্রয়োজন। ধন্যবাদ। ধন্যবাদ ছোটন আপনাকে। কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবার মধ্যে আমাদের ব্যাপারে যাতে কোনো অনাস্থা তৈরি না হয়, আমরা ব্যাপক হারে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছি না। কারণ গ্রেপ্তারি পরোয়ানা ব্যাপকভাবে জারি না করে আমরা তদন্ত করে যাদের বিরুদ্ধে কনক্রিট এভিডেন্স পাচ্ছি সেগুলোকেই আমরা নিয়ে আসছি, কিন্তু কোনো অপরাধী ছাড় পাবে না, এটাও সত্য। আর বিভিন্ন থানাগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে যে সমস্ত থানায় মামলাগুলো করেছেন ভিকটিম পরিবার, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা, আমরা সরকারের পক্ষ থেকে যে মতামত জানতে পেরেছি যে এই মামলাগুলোর কিন্তু তদন্ত অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এগুলোকে তাদের মামলা হিসেবে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু থানাগুলোতে এই মামলা চলমান থাকবে। আইনের এবং বিচারিক যে সমস্ত প্রক্রিয়া আছে, আসামিকে গ্রেপ্তার, তাদেরকে আদালতে সোপর্দ করার এই প্রক্রিয়াটাও চলমান থাকবে। আমরা যখন মনে করব যে এখানে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির অধীনে এই আসামিদেরকে ধরা দরকার, তাদের বিরুদ্ধে এখানে নিয়ে আসা দরকার, তখন আমরা যাব। কিন্তু ধরেন যেহেতু 56,000 বর্গমাইল জুড়ে এটা হয়েছে, এই গ্রাউন্ড লেভেল পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে। আমরা বারবারই যেটা বলার চেষ্টা করেছি, যারা অপরাধের একদম মাস্টার মাইন্ড ছিলেন, একদম টপে যারা আছেন, তাদেরগুলোকে আমরা আগে নিয়ে আসছি, ক্রমান্বয়ে আমরা নিচের দিকে যাব। সুতরাং কাউকে আশাহত হওয়ার প্রয়োজন নাই। আমরা আশ্বস্ত করছি জাতিকে যে আমরা সবার ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বলেছিল যে আপনারা কিছু লোকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন, কিন্তু এখানে আরো নেতা কর্মীরাও ইনভলভ থাকতে পারে, তাদের বিষয়টা আপনাদের আবেদনে নেই কেন? এটার জবাবে আমরা আদালতকে বলেছি যে এই ঘটনার সাথে রিলেটেড ঊর্ধ্বতন যে সমস্ত পুলিশ কর্মকর্তা ছিল, তারা ইতিমধ্যেই আরো ব্যাপক পরিসরে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোতে তারা আসামি হয়েছেন এবং আসামি হয়ে গ্রেপ্তার হয়ে অলরেডি তারা জেলেও আছেন। এবং এটার কমান্ড রেসপন্সিবিলিটির কারণে উপরের দিকে শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরাও আসামি হয়েছেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। স্পেসিফিক্যালি এই 6 জনকে হত্যা করে লাশ পোড়ানো একটা নৃশংসতম ঘটনা, সেই জন্য এইটাকে আমরা আলাদাভাবে তদন্ত করেছি এবং এইটার সাথে রিলেটেড যে কয়েকজনকে পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি। কিন্তু এর সাথে আরও যারা ইনভলভ আছে, যাদের বিরুদ্ধে তদন্তে আমরা কনক্রিট এভিডেন্স পাবো, তখন তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা গ্রেপ্তারি পরোয়ানা চাইবো। এটা আমাদের রিপোর্টেও আমাদের তদন্ত কর্মকর্তারা বলেছেন যে তদন্ত চলছে, যাদেরকে ভবিষ্যতে আরো সম্পৃক্ত পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চাইতে পারবো। এখন পর্যন্ত এদের বিরুদ্ধে কনক্রিট এভিডেন্স আছে, ফলে আমরা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি। এই যে 4 জন পুলিশ কর্মী, তারা কি সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত ছিল? প্রত্যক্ষভাবে জড়িত। তাদের নাম কি? নামটা আমরা যেহেতু এই অতীতের অভিজ্ঞতা থেকে নাম বলা মাত্র পালিয়ে গেছে, সেজন্য আমরা এই মুহূর্তে বলছি না। এটা আমরা যথাযথভাবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর যে ঊর্ধ্বতন মহল, যারা গ্রেপ্তারটাকে এনশিওর করেন, যারা গ্রেপ্তারটা করেন আসলে, তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি যাতে করে তারা এই গ্রেপ্তারটা সুষ্ঠুভাবে করতে পারে পালিয়ে যাওয়ার আগে। আমরা আপডেট দিয়েছে না, আর কোনো আপডেট এখন পর্যন্ত আদালতে আসেনি। আচ্ছা, ওরা কি কর্মরত আছেন কিনা পুলিশ কর্মকর্তা? আমাদের জানা মতে তারা পোস্টেড আছে বিভিন্ন জায়গায়, কিন্তু তারা চাকুরিতে আছেন কিনা কর্মস্থলে এটা জানি না। কিন্তু তাদেরকে চাকরিচ্যুত এখন পর্যন্ত করা হয়নি, সেটা আমাদের কাছে তথ্য আছে। সুতরাং আমরা আশা করছি যে হয়তো দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে। কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন দেশ জনপদ লাইভ। বড়দিন উদযাপনে চলছে শেষ সময়ের ঝলমলে প্রস্তুতি। উৎসবের রঙে বর্ণিল গির্জাঘর। বিস্তারিত জানাতে চট্টগ্রাম, কুমিল্লা ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল, সুমন কবির ও জামাল বাদশা। প্রথমেই চলে যাচ্ছি চট্টগ্রামে, আমাদের সহকর্মী পায়েল রয়েছেন সেখানে। পায়েল, কি কি আয়োজন থাকছে এবার বড়দিন উপলক্ষে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি আছি চট্টগ্রামের জামাল খান মোড়ে বেথলেহেম এজি চার্চে। তো কালকে বড়দিন, আর বড়দিন উপলক্ষে চলছে খুবই আয়োজন, নানা ধরনের আয়োজন, সাজ সব গির্জাগুলো, সেই সাথে গির্জার পাশাপাশি মার্কেট এবং রেস্টুরেন্টগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। বড়দিন উপলক্ষে নানা আয়োজন থাকছে। এই বিষয়ে আমি আজকে কথা বলবো বেথলেহেম এজি চার্চের ফাদার বার্নাবা গোমেজের সাথে।
কেমন আয়োজন চলছে? সবাইকে শুভ সকাল এবং বড়দিনের অগ্রিম শুভেচ্ছা। আমরা বড়দিন উপলক্ষে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সকালে আমরা বড়দিনের গির্জা করব এবং সেজন্য আমাদের প্রস্তুতি আছে, গির্জাঘর সাজানো এবং লোকজনের খাওয়া দাওয়ার যে আয়োজন, এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে কেন প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন। বড়দিন কেন বলছি? যিশুর জন্ম, তার মৃত্যু, পুনরুত্থান, এই পৃথিবীর মানুষকে পাপ থেকে মুক্ত করার জন্য তার আগমন, এটাই আমরা সেলিব্রেট করব। বড়দিন উপলক্ষে কেমন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন? নিরাপত্তা নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। সরকারের যতগুলো বাহিনী রয়েছে, অফিসিয়াল আনঅফিসিয়াল সবাই আসছেন, নিয়মিত যোগাযোগ রাখছেন, ফায়ার সার্ভিস থেকে এসছেন, আমরাও আলোচনা করছি। সার্বিক নিরাপত্তা আছে, আমরা খুব নিশ্চিন্ত এবং নিরাপদ আছি। ধন্যবাদ। তো যেমনটা বলছিলেন ফাদার, নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং খুবই আয়োজন চলছে, এবং আমি যেমনটা জানতে পেরেছি এখানে কালকে সকাল 11টায় প্রার্থনার ব্যবস্থা রয়েছে, ভোজনের ব্যবস্থা রয়েছে। আশা করছি ধর্মীয় উৎসব নিয়ে খুবই আয়োজন চলছে, খ্রিস্টীয় যে ধর্মীয় উৎসব। তো এই ছিল চট্টগ্রাম থেকে বড়দিন উপলক্ষে সর্বশেষ। আর এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী, কুমিল্লা সহকর্মী সুমন কবির। জি, আসলে পায়েল যেটা বলছিলেন, কুমিল্লা আসলে আমি দেখেছি ব্যাপক উদ্দীপনা দিয়ে আসলে শুরু হয়েছে। আমি এখন ডাক্তার ফাদার লরেন্স তিমুপুরের সাথে কথা বলবো। আসলে আপনার কি ধরনের আয়োজন রয়েছে? ধন্যবাদ দেশ টিভিকে। প্রথমে সবাইকে ইম্মানুয়েল। আমি পাস্টর ডাক্তার লরেন্স তিমু বৈরাগী, কুমিল্লা রিভাইভাল ব্যাপটিস্ট চার্চ বাদুতলার পক্ষে দেশ টিভি এবং কুমিল্লাবাসী এবং বাংলাদেশের সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের 2024 সালের প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমাদের ব্যাপক প্রোগ্রাম আমরা হাতে নিয়েছিলাম। সেই 7 তারিখ থেকে আমাদের প্রত্যেক বাসায় সেই কীর্তন আমরা করেছি। গত সেই 22 তারিখে আমরা র্যালি করেছি, 23 তারিখে আমরা ক্রিসমাস অনুষ্ঠান করেছি। আজকে রাত 12টার পরে আমরা নগর কীর্তন বের করব এবং আগামীকাল আমাদের সেই শুভ বড়দিনের উপলক্ষে আমাদের উপাসনা ছিলেন ফাদারে যে আসলে ওনারা আয়োজন রয়েছে ব্যাপক। আসলে এই পরিসরে আমি এখন চলে যাচ্ছি আমাদের লালমনিরহাটে জামাল বাদশা। আপনার বড়দিনের প্রস্তুতি জানাবেন। লালমনিরহাটেও 17টি চার্চে আগামীকালকে যে বড়দিন উদযাপন হবে সেই উপলক্ষে সর্বশেষ প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে চার্চগুলো বিভিন্ন ভাবে সাজানো হয়েছে। আমি এই মুহূর্তে আছি লালমনিরহাটের চার্চ অফ গডে এবং আমার সাথে রয়েছেন এই চার্চ অফ গডের পালক। আমি একটু জানতে চাই যে আপনাদের আগামীকালকে প্রস্তুতি কেমন চলছে, কোনো সমস্যা রয়েছে কিনা, এবং আজ কালকের এই বড়দিন উপলক্ষে কি ধরনের বার্তা দিতে চান? ধন্যবাদ। আমি চার্চ অফ গড লালমনিরহাট পক্ষ থেকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস এন্ড হ্যাপি নিউ ইয়ার। আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আমরা আজকে কিছুক্ষণ পরে ডিসি স্যারের অফিসে যাব, সেখানে আমরা কেক দিব তাকে, এবং এরপরে আমরা আজকে বিকেলে ক্যান্ডেল নাইট করব এবং তারপরে আমাদের নগর কীর্তন রয়েছে এবং আগামীকালকে প্রোগ্রাম হচ্ছে আমরা আগামীকাল সকালবেলা 10টার সময় আমরা চার্চে আসব, সেখানে উপাসনা হবে এবং সেখানে আমাদের কেক কাটা হবে, সেখানে উপাসনায় আমরা প্রার্থনা করব এবং তারপরে ডিসি স্যার আমাদের এখানে আসবেন, তিনি কেক কাটবেন। এরপরে আমাদের সঙ্গে ডিসি স্যার লাঞ্চ করবেন। প্রত্যেকে চট্টগ্রাম, কুমিল্লা ও লালমনিরহাট থেকে বড়দিন উদযাপনের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।